আফগানিস্তানের কারেন্সি। হুম আমি এটা নিয়ে সকাল থেকেই পড়াশোনা করলাম যে আফগানিস্তানের কারেন্সি বিশ্বের 2023-এর থার্ড হাইয়েস্ট মুদ্রা, যেটা শক্তিশালী হয়েছে। হ্যাঁ, থার্ড গেইন এগেইনস্ট ডলার। সেকেন্ড হচ্ছে পেরু, থার্ড হচ্ছে শ্রীলঙ্কান রুপি। অ্যান্ড ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2022, নো সরি, মানে এই যে এখনই আর কি, মানে ফার্স্ট কোয়ার্টার মানে হচ্ছে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে আফগানিস্তানের কারেন্সি ওয়াজ দি ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী এগেইনস্ট গেইন, নিউ গেইন মানে ভ্যালু গেইন করছে। সো হাউ আফগানিস্তান ডিড ইট। এবং অন দি আদার হ্যান্ড বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশ গভর্নর তো একটা ইয়ে হলো না, হি ওয়াজ দি ফোর্থ ওয়ার্স, এফ এফ পেলো, ই না এফ পেলো, হ্যাঁ হোয়াট এভার, ওই ধরনের কিছু একটা ডি পেলো। তো আফগানিস্তান এটা কিভাবে করলো এবং বাংলাদেশ কিভাবে লুজ করলো? আফগানিস্তানের কারেন্সি 2022-এর বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা ছিল। তৃতীয় শক্তিশালী মনে হচ্ছে ডলারের এগেনস্টে সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে আফগানিস্তানের কারেন্সি 2022-এ থার্ড, এবং 2023 ফার্স্ট কোয়ার্টারে এটা হচ্ছে প্রথম, বিশ্বের প্রথম। এবং 2022-এ 2022-23-এ আফগানিস্তানের আগে ছিল পেরু এবং শ্রীলঙ্কা। তার প্রশ্ন হচ্ছে যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটা। আফগানিস্তানের 50% মানুষ কিন্তু এখনো এই মুহূর্তে মানে দরিদ্র সীমার নিচে আছে। এবং রিয়েলিটি হচ্ছে যে আফগানিস্তানে কোটি কোটি মানুষ না খেয়ে আছে, কম খেয়ে আছে। তো এই অবস্থায় আফগানিস্তান কিভাবে একটা শক্তিশালী মুদ্রা করলো, এবং বাংলাদেশ, যেটাকে একটা ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে ট্রিট করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ কিভাবে ফেল করলো তার মুদ্রাটা। আই থিঙ্ক বাংলাদেশ কারেন্সি লস্ট 14% ইন 2022। না, 2023 প্রথম 9 মাসে 14% লুজ করছে। গত বছর বোধহয় 23% লুজ করছে, মানে 84 থেকে এখন আমরা 112, সরকারি হিসাবে বোধহয় 111, বাট অ্যাকচুয়ালি রিয়েল হিসাবে আরো 14-15-তে নামছে। সো হোয়াটস দ্য ডিফারেন্স? সো আফগানিস্তানের মুদ্রার এই শক্তিশালী সিচুয়েশনটা বলতে হলে আমাদেরকে একটু ইতিহাসে যেতে হবে, যে এই হোয়াট হ্যাপেন ইন লাস্ট 2 to 3 years ইন আফগানিস্তান। বেসিক্যালি 2021-এর আগস্টে তালেবান যখন ক্ষমতা দখল করলো আফগানিস্তানের সরকারের হাত থেকে, সো তারপরে আগস্টেই বোধহয়, জুলাই বা এপ্রিলে তালেবান, না তালেবান তো আমেরিকানরা আফগান সরকার চলে যাওয়ার পরেই বোধহয় দখল করলো, যাক কি ওটা ইম্পর্টেন্ট না। সো আফটার আগস্ট 2021 the Americans departed, আফগানিস্তানের ইকোনমি ওয়াজ ইন এ মেস। এবং ওই মুহূর্তে, ওই সময় আমেরিকাও সবচেয়ে বড় বদমাইশিটা করলো, তারা আফগানিস্তানের বন্ড, গোল্ড এবং বিভিন্ন ধরনের কারেন্সি হোল্ডিং ছিল $9.5 বিলিয়ন, যেটা আমেরিকা ব্লক করে দিল, বললো যে তালেবান সরকারকে এটা দিবে না। আফগানিস্তানের মানুষজন, ইভেন আফগানিস্তানের ডায়াসপোরাও বলছে যে দেখে এটা তালেবানের ইস্যু না, এটা কিন্তু মানুষের ইয়ে। সরকারকে তার টাকা পয়সা পরিচালনা করতে তোমার এটা দিতে হবে, এটা আফগান মানুষের জমা। তো ওরা বললো যে না, এটা আমরা দিব না। এবং তারা আরো ইয়ে দেখাইলো যে আফগানিস্তানের, তারা বললো যে এই যে ক্ষতি হয়েছে এবং এদেরকে টাকা দিবে। সো ইভেনচুয়ালি দে ব্লক দ্য মানি। সো আফগান ইকোনমি ওয়াজ ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন 2021-এর আগে। 2021-এ খুব খারাপ অবস্থা ছিল। তার আগে আফগান ইকোনমি খারাপ, মানে আমেরিকানরা চলে যাওয়ার আগে আফগান ইকোনমি খারাপ অবস্থা হলো, যেহেতু আমেরিকান ফান্ডেড, ইউএন ফান্ডেড, বিভিন্ন জনের ফান্ড, অনেক টাকা পয়সা আসতো। আফগান ইকোনমি ওয়াজ রাইজিং। আমি এক্স্যাক্টলি জিডিপির নাম্বারস গুলো খেয়াল নাই। আফগানিস্তান তখনও পুয়ার ছিল, কিন্তু স্টিল যেহেতু অনেক ধরনের ফান্ডে টাকা পয়সা ঢুকতেছিল, আফগানিস্তান ইকোনমিটা ছোট। ইটস টোটাল জিডিপি। আমি 1 মিনিট একটু দেখি, কিছু ডেটা ইয়ে করছি। আফগানিস্তানের জিডিপি ইজ সামথিং লাইক $14 বিলিয়ন।
যেটা বাংলাদেশের $460 বিলিয়ন। সো 14 কিছুই না, 14 ইন এ ওয়ে আমাদের রেমিটেন্সই আসে আমাদের হচ্ছে 20 থেকে 22। সো এটা হচ্ছে আফগানিস্তানের জিডিপি। অন দ্য আদার, আফগানিস্তানের পিপল হচ্ছে 4 কোটি, বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ, কিন্তু তবুও লুকিং এট দিস, এটা আসলে এত ছোট ইকোনমি, ফলে এখানে $4-5 বিলিয়ন যদি আমেরিকানরা তাদের এইড, তাদের বিভিন্ন প্রজেক্টে নিয়ে আসে, ওটা ইকোনমির জন্য অনেক কিছু। সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন, আফগানিস্তান ওভাবেই চলতেছিল। সো তারপরে দ্য ইকোনমি কমপ্লিটলি ক্র্যাশড, এবং এই ক্র্যাশের পরে ইভেন এমন অবস্থা ছিল যে আফগান সরকার, আই থিঙ্ক আফগানিস্তানকে ট্রেড থেকেও লক আউট করা হলো, সুইফটে পার্টিসিপেট করতে পারবে না। ফলে আফগানিস্তানের প্রায় $700 মিলিয়ন মতো, 600-700, 1 বিলিয়ন উঠে নাই, 800-900 পর্যন্ত রেমিটেন্স আসে। সেই রেমিটেন্সটাও যে ওরা কিভাবে পাঠাবে, ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্য যারা ছিল এরাও অপারেশন বন্ধ করে দিল, এটাও বন্ধ হয়ে গেল। তারপরে ট্রেড বন্ধ হয়ে গেল, আফগান কারোর সাথে ট্রেড করতে পারবে না, বিকজ আমেরিকা স্যাংশন দিল। স্যাংশনের কথা যদি আমার খেয়াল নেই, আমি আমি একটু লাইনে থাকতে থাকতে একটু শিওর হয়ে নেই, ডিড আমেরিকা সুইফট থেকে ব্লক আউট করছিল কিনা, এটা আমি একটু সার্চ করি 1 সেকেন্ড। আফগান ফান্ডটা ব্লক করছে না, কিন্তু সুইফট থেকে ব্লক করে না। আফগানিস্তান sanctions, UK sanctions, Afghanistan related sanctions, Office of Foreign Control. Is Afghanistan under no? In contrast to sanctions for infrastructure, North Korea, Afghanistan is sanctioned then. So Afghanistan SWIFT was open. So Afghan could do trade with other countries. Trade sanction ছিল না, but basically আফগানিস্তান অ্যাকচুয়ালি আমদানি রপ্তানির দিক থেকেও খুব একটা রিচ কান্ট্রি না। আমি আমদানি রপ্তানি হিসাবটা বলি। আফগানিস্তান 2020-তে ইউজ টু ইম্পোর্ট 1.88, এক্সপোর্ট হচ্ছে মাত্র 1.88 বিলিয়ন, অন্যদিকে ইম্পোর্ট করতে হচ্ছে মাত্র 5 বিলিয়ন। হ্যাঁ, উইচ ইজ অ্যাকচুয়ালি নাথিং, ছোট ইকোনমি তো। অন দি আদার হ্যান্ড বাংলাদেশের ইম্পোর্ট হচ্ছে গিয়ে আপনার, আমরা তো এই যে গত বছর যখন অনেক ইম্পোর্ট ছিল, ইট ওয়াজ 76 বিলিয়ন, ভিজ আফগানিস্তানের 5 বিলিয়ন। বাংলাদেশের এক্সপোর্ট 51 বিলিয়ন, আফগানিস্তান অনলি 1.8 বিলিয়ন। সো ফলে আফগানিস্তান অ্যাকচুয়ালি ট্রেডও করে, মনে করেন পাকিস্তানের সাথে বেশি ট্রেড করে, আরব আমিরাতের সাথে ট্রেড করে। সো দিজ আর ভেরি স্মল অ্যামাউন্টস। ফলে অ্যাকচুয়ালি আই থিঙ্ক তালেবান দের এই ট্রেড নিয়ে আমেরিকানরা তো বদারও ছিল না, বিকজ ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট। So but still Afghan economy tanked in 2021. I think the GDP fell around 30% from 2020 to 2021. GDP 30% পড়ে যায়, এবং এটা 2022-তেও জিডিপি পড়ে। কিন্তু এই বছর নট অনলি আফগানিস্তানের কারেন্সি স্ট্রং হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন হচ্ছে যে এই বছরও 2-3% কন্ট্রাকশন হবে, কিন্তু এই 2-3% কন্ট্রাকশন থেকে আগামী বছর থেকে আফগানিস্তান 2-3% গ্রোথে চলে যাবে। তো আফগানিস্তানের ইকোনমিতে যে একটা ব্যাপক একটা কন্ট্রাকশন এবং একটা মানে সংকোচন যেটা হয়েছে, ইকোনমি ইজ রিবাউন্ডিং ব্যাক নাও। the মানে হচ্ছে যে it is not only the currency, economy is also rebounding. So then how it happened, মানে what happened, কিভাবে আফগানিস্তান এত শক্তিশালী মুদ্রা হইলো? So my understanding is this, যে তালেবানরা they did not feel entitled. তালেবানরা যখন 2000 লাস্ট টাইম যখন ক্ষমতা দখল করলো ইয়ের থেকে, আই থিঙ্ক
ওই যে আফগানিস্তানের আফগানদের থেকে। হুম। কাদের কাছ থেকে ওই যে ওই এটার নাম কি? রাশিয়ানদের থেকে। হ্যাঁ, রাশিয়ানদের থেকে। না রাশিয়ান থেকে তো তালেবানরা ক্ষমতা দখল করেনি। রাশিয়ানদের থেকে ক্ষমতা দখল করলো হচ্ছে যে আফগানিস্তানের একটা রাজা ছিল, ওর নাম কি? ওর কাছ থেকে তালেবানরা ক্ষমতা দখল করলো। এনিওয়েজ, এটা ইম্পর্টেন্ট না। রাশিয়ানদের থেকে তালেবানরা ক্ষমতা। যখন আপনার ফার্স্টের দিকে আপনার 2000 কত 99 2000-এর দিকে হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ওই টাইমের কথা বলতেছি। তো ওই সময় তারা আম, তাদের হাতে ইকোনমি সাফার সিরিয়াসলি, এবং ইন এ ইয়ার তালেবানরা ক্ষমতা দখলের পরে আফগানিস্তানে ইনফ্লেশন ওয়াজ, একটা সেকেন্ড, তো আমি রেটটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম। যখন ওরা প্রথমবার ক্ষমতা দখল করলো, 6,000 কি, when a simple meal could cost 6,000, কারেন্সি প্লান্সড আফগানিস্তানের প্রথমবার ইয়েতে, যখন একটা খাবারের দামই 6 লক্ষ আফগানিতে, আফগানি হচ্ছে আফগানির কারেন্সি, এইখানে চলে গেছিল। তো তালেবান, যেহেতু উই আর সেইং দ্যাট দিস ইজ কিছু তালেবান 2.0, হ্যাঁ, তো তারা ভেরি ইন্টারেস্টিংলি তারা কেন্দ্রীয় ব্যাংকে যথেষ্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিচ্ছে। এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগছে যে আমরা ধরে নিয়েছি যে তালেবান, তো তালেবান তারা দে উইল বি স্টুপিড ইন এ ওয়ে, তারা কমপ্লিটলি ডিভয়েড অফ মডার্ন আইডিয়াস, মডার্ন নলেজেস। হ্যাঁ, এইটা আমাদের একটা ধারণা আছে বা একটা পারসেপশন আছে অনেকের। সো বাট আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে সোসাইটি, এটা তালেবান হোক, এটা আমেরিকা হোক, এটা শেখ হাসিনা হোক, বাংলাদেশ হোক, ইট গোস থ্রু আপস এন্ড ডাউন। সো একটা মানুষ যখন, আমি সবসময় বলি যে ডাউন সিচুয়েশনটা ভালো, ইফ ইউ অ্যাসেসিং ইউ আর ডাউন, পিপল ফাইটস ব্যাক, পিপল লার্নস ফ্রম দ্য মিস্টেক। কিন্তু যখনই কমপ্লেসেন্সি থাকে, পিপল ভুল করতে থাকে, সে এন্টাইটেল ফিল করা শুরু করে। আই থিঙ্ক তালেবান ডিডন্ট ফিল এন্টাইটেল। আমেরিকা যখন $9.5 বিলিয়ন ব্লক করলো, তখন কিন্তু তালেবানরা তার আগে দেয়ার ওয়ার সাম কম্পিটেন্ট পিপল ইন দ্য সেন্ট্রাল ব্যাংক। এদের মধ্যে অনেকে পালাই টালাই চলে গেছে, বাট ফিউ পিপল স্টেড ব্যাক। তো তালেবানরা কিন্তু এখানে মেরিটোক্রেসি অ্যালাউ করছে সেন্ট্রাল ব্যাংকে, কিন্তু তারা সেন্ট্রাল ব্যাংকে তারা ইসলামিক শরিয়া মতে চালাইতে চায় না। দ্যাটস এ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন শরিয়ার তো সেন্ট্রাল ব্যাংকে কনসেপ্ট নাই, বাট স্টিল ইফ ইউ আর তালেবান দেন ইউ ক্যান ইনভেন্ট আ লট অফ থিংস। বাট তারা বুঝছে যে একটা কারেন্সি ম্যানেজমেন্টকে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব, এটার যে টিচিংস গুলো আছে মডার্ন ম্যাক্রো ইকোনমিক, এটা আমাকে ইয়ে করতে হবে। সো দিস ইজ ওয়ান থিং। এন্ড সেকেন্ড থিং যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আফগানিস্তানের ইকোনমিটা বুঝতে হবে। হাউ, যখন তালেবান হাতে নিল, আমি একটা বললাম যে ইকোনমি ক্র্যাশড, ওভারঅল জেনারেল ইকোনমিটা কিভাবে চলতো। আফগানিস্তান অলওয়েজ হ্যাড থ্রি কারেন্সি, একটা হচ্ছে আফগানি, একটা হচ্ছে পাকিস্তানি রুপি, একটা হচ্ছে ডলার। এবং ইভেন ইরানের থেকেও, ইরানের মুদ্রাটার নাম কি, দিনার, ইরানের মুদ্রাকে বোধহয় কি জানি বলে, ইরান কারেন্সি, রিয়াল, রিয়াল। আর হচ্ছে যে যেই বর্ডার গুলো ইরানের সাথে, ওই বর্ডার গুলোতে ইরানের রিয়ালের ইয়ে আছে। সো আফগানে পিপল উড, এই ধরনের বর্ডার এলাকায় অ্যাকচুয়ালি পিপল আর ওয়ার্কিং, ওইখানে গিয়ে কাজ করতেছে, ওখানে রিয়ালে টাকা কামাচ্ছে, এই রিয়ালটা এই সাইডে নিয়ে আসতেছে, এখানকার দোকান অ্যাকসেপ্ট করতেছে। যেহেতু আফগান কারেন্সি ওয়াজ নট স্ট্রং, পিপল উড প্রেফার টু ইউজ পাকিস্তান রুপি। স্পেশালি যেহেতু পাকিস্তানের সাথে আফগানিস্তানের মূল ট্রেডটা হয় পাকিস্তান দিয়ে। যদিও আফগানিস্তানের সাথে অনেকগুলো, আফগানিস্তান একটা ল্যান্ডলক কান্ট্রি, রাইট? সো অনেকগুলো দেশের সাথে আফগানিস্তানের বর্ডার আছে, কিন্তু আফগানিস্তানের সি ট্রেডটা আমি যতদূর দেখেছি, আই থিঙ্ক, আমি পার্সেন্টেজটা আন্দাজে বলতেছি, বাট আমি যে নাম্বারস গুলো দেখছি এখানে আমাকে 90-95% মনে হচ্ছে, আমি মনে ম্যাক্সিমাম পাকিস্তান দিয়ে ট্রেড হয়। সো
আলটিমেটলি যেহেতু ট্রেডটা পাকিস্তান থ্রুতে হয়, সো পাকিস্তানের রুপি হ্যাড ভেরি বিগ ইনফ্লুয়েন্স ইন আফগানি সোসাইটি। আফগান সোসাইটিতে মানুষ ইন্টারচেঞ্জেবলি রুপি, ডলার এবং আফগানি ইউজ করতো। ইরানের বর্ডারের দিকে আপনার রিয়াল ইউজ হতো, ইরানিয়ান রিয়াল ইউজ হতো। হ্যাঁ, বাট বাকি কান্ট্রিতে তিনটাই হতো। সো এবং ডলার তো অত অ্যাভেলেবেল না। হ্যাঁ, so এবং পাকিস্তানেও তো এত বেশি ডলার নাই। সো এই অবস্থায় গিয়ে তালিবরা যেটা করলো, তারা রেস্ট্রিকশন দিল যে কোনো ধরনের রুপি ট্রেডিং করা যাবে না। আই থিঙ্ক দে ডিড ইট ইন 2022 অক্টোবর। আগস্টে তো তারা ক্ষমতায় আসলো, 22 অক্টোবরে এই রুলিংটা দিল। কোনো ধরনের রুপিতে ট্রেডিং করা যাবে না, কোনো ধরনের ডলারে ট্রেডিং করা যাবে না। এটা তারা রুলিং দিল 2022 অক্টোবরে। এবং এই সোসাইটি গুলোতে এক্সচেঞ্জ হাউস গুলো অত্যন্ত ক্রিটিক্যাল। বাংলাদেশে এই যে সরকার এখন এক্সচেঞ্জ হাউস গুলোতে হামলা চালাইছে, এগুলো হচ্ছে যে ম্যাসিভ ভুল। যদিও আমি একটু পরে যা বলবো সেটা পরে বলবেন যে তাহলে তো এটা ঠিকই আছে। তো ওই সময় যেটা ছিল, এক্সচেঞ্জ হাউস গুলো অত্যন্ত ক্রিটিক্যাল ভূমিকা রাখতো, যেহেতু আফগানিস্তানের ইয়েও কম ছিল, তালেবানরা টাকাও ছাপাইতে পারতেছিল না। একটা পোলিশ কোম্পানির সাথে একটা ডিল ছিল টাকা ছাপানোর, কিন্তু আমেরিকা যখন স্যাংশন দিল, ডলার আটকায় দিল। স্যাংশন দিল কি দিল না আমি শিওর না। মোর কথা, পুলিশ কোম্পানিটা তখন রিফিউজ করলো যে আমি টাকা পাঠাতে পারবো না। তো সেই অবস্থায় গিয়ে আফগানিস্তানে ক্যাশ টাকা আসতেছিল না, এবং পিপল ইউজ টু ডিল উইথ পুরান টাকা, এবং পুরান টাকা তো ময়লা হয়ে যায়। আর এন্ড দেন ইটস এ কমপ্লিটলি ক্যাশ বেস সোসাইটি। এখানে কোনো ইয়ে নাই, মানে আমি বলছি পোস্ট 2021 কোনো ধরনের আপনার ব্যাংক আছে, বাট কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাই, বিকজ আমেরিকা থেকে তো ক্রেডিট কার্ড ডেবিট কিন্তু পুরোপুরি আমেরিকান সার্ভার দিয়ে চলে। বিশ্বের কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিন্তু, বিশ্বের না, অ্যাটলিস্ট বাংলাদেশে যেগুলো আছে, কোনোটা কিন্তু বাংলা টাকার মতো লোকাল সার্ভার দিয়ে চলে, ট্রানজেক্টেড থ্রু দি সার্ভার। কারণ সবকিছুতে ভিসা বা মাস্টার কার্ড বা কিছু না কিছু সিল লাগানো আছে। সো আলটিমেটলি যখন ওই কার্ড ট্রানজেকশনটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আলটিমেটলি এবং তখনও আফগানিস্তানে সর্বোচ্চ ইভেন মানে ইয়েদের আমলেও, মানে আমেরিকানদের আমলে, আফগান সরকারের আমলেও, কারজাই না কে ছিল, কারজাই তো ছিল বোধহয়, কারজাই সরকারের আমলেও বা যে সরকার যে ছিল তার আমলেও 10% ম্যাক্সিমাম মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। তো ইটস এ কমপ্লিটলি ক্যাশ বেস সোসাইটি, এবং ইভেন বার্টারও চলতো। তো এই অবস্থায় তালেবান আইন করে দিল, তালেবরা, যে কোনো ধরনের ইয়ে করা যাবে না, পাকিস্তান রুপিতে করা যাবে না, ডলারে করা যাবে না, এবং ইরানের ইয়েতে করানো যাবে না। অ্যাবসলিউটলি আফগানিতে ট্রেডিং করতে হবে, মানি ট্রানজাকশন করতে হবে। সো উইচ দেন ডেফিনেটলি ইট ইনক্রিজেস দ্য ডিমান্ড। আপনি যখন ওটা নিষিদ্ধ করে দিলেন, দেন হোয়াট? দেন পিপল উইল আস্ক মানি, আমাকে টাকা দাও। পিপল উইল গো টু ব্যাংক অ্যান্ড সে যে আচ্ছা ঠিক আছে, আমি বেতন পাইলাম, হ্যাঁ, আমাকে টাকাটা আমাকে ইয়েতে দাও, কি বলে এটা, আমার আফগানিতে দাও। বা মানুষ দোকানে গিয়ে, যেহেতু লিগাল টেন্ডার, আগে ইনফর্মাল ট্রেড হিসেবে রুপিও চলতো, এখন তো যেহেতু রুপি খুব কড়াভাবে ব্যান করে দেওয়া হলো, দেন সামান হ্যাজ টু অ্যাকসেপ্ট দ্য আফগানি। তো দ্যাট ইনক্রিজেস এটা হচ্ছে যে প্রথম মানে তাদের টাকা, রুপির ইয়ের ভ্যালু শক্তিশালী করাতে তা একটা প্রথম স্টেপ ছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং। অ্যান্ড দ্বিতীয়ত, যেহেতু so until 2022 অক্টোবর আপনার ওই নতুন টাকা ছিল না। হ্যাঁ, যদিও there was an inflation, 2022 তে 8 to 9% একটা ইনফ্লেশন হয়েছে। এখন কিন্তু ডিফ্লেশন চলছে, ভেরি ইন্টারেস্টিংলি। তো 2022 তে আপনার ইয়ে হলো কি, আমেরিকানরা অ্যালাউ করলো
কি বলে এটা, পুলিশ কোম্পানিকে টাকা, মানে আপনার টাকার নোট পাঠাতে অ্যালাউ করলো। সো তখন তারা টাকা পেল। হোয়াট আই ফাউন্ড ইন্টারেস্টিং ইজ দিস, তালেবানরা রিলি টাকা ছাড়ে নাই। আমি যদিও মানি সাপ্লাই গ্রোথের হিসাবটা দেখি নাই, বাট দে রিলিজ মানি এগেইনস্ট ডলার্স। ডলারটা কোথায় পেলে এই প্রশ্নটা আমি পরে বলবো, এটা একটা মজার একটা হুক আছে। আমরা অনেককে গালি দিই, কিন্তু ইকোনমিকে কে চালায় রাখছে এটা খুব ইন্টারেস্টিং একটা মজার বিষয় আছে। সো বেসিক্যালি যেহেতু আফগানের সাথে হতো না, ট্রানজাকশন হতো না, মানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, আমি জানি না সুইচ বন্ধ করে নাই, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বন্ধই ছিল মোটামুটি। সো বেসিক্যালি তালেবানরা যা আয় করতো, যা বা আপনার ডোনেশন পেতো, যা রেমিটেন্স পেতো, এর এগেনস্টেই তারা টাকা ছাপাইছে। দে হ্যাভ নট ফ্রিলি প্রিন্টেড মানি। মানে দিস ইজ অলসো এগেইন যে ওই যে সেন্ট্রাল ব্যাংকের যে ইন্ডিপেন্ডেন্সটা, আমি একটা আর্টিকেল পড়লাম 2022 তে, যে সময় আমেরিকানরা আবার একটা শয়তানি করছে। তারা ফার্স্ট টাইম দে সেড উই আর গোইং টু রিল্যাক্স ইট, আমরা এই ইয়েটা ছাড়বো। বিদেন অ্যাডমিনিস্ট্রেশন বললো যে আমরা আফগানিস্তান টাকা রিলিজ করব। $3.35 বিলিয়ন করে একটা, মানে একটা মোটামুটি আই থিঙ্ক ওরা দুবাই একটা মিটিং টিটিং করছে, করে দে জাস্ট টু স্টেপ টু ডু দ্যাট। এবং এটা আফগান ইকোনমির জন্য কিন্তু অনেক বড় টাকা। একটা ইকোনমির টোটাল জিডিপি যদি $14 বিলিয়ন হয়, আর এটা যদি আপনার রিজার্ভ যদি $9.5 বিলিয়ন আপনি আটকায় রাখেন, তার মানে আপনি একটা জিডিপির 80-70% আটকায় রাখছেন। সো ইট ওয়াজ এ বিগ শক অন দ্য ইকোনমি। সো ওইটা যখন ছাড়ার কথা হলো, অনেক মিডিয়াতে রিপোর্ট দেখলাম যে আমেরিকা ছাড়বে বলছে, অমুক সমুক বলার পরে আবার আমেরিকা লাস্ট মোমেন্টে আটকায় দিয়ে বললো যে আফগান সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট না। যেহেতু আফগান সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট না, ফলে আমরা টাকা ছাড়বো না। আই ফাইন্ড দ্যাট রিয়েলি ফানি, বিকজ সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট না এই জন্য আমেরিকা টাকা ছাড়বে না। তো বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক তো ইন্ডিপেন্ডেন্ট না, বাংলাদেশে আইএমএফ টাকা ছাড়তেছে না, ওয়ার্ল্ড ব্যাংকই তো দেখতেছি সরকারকে বাঁচায় রাখছে। প্রত্যেক সপ্তাহে আমি দেখি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে 500 মিলিয়ন $1 বিলিয়ন চুক্তি হচ্ছে, টাকা একদম পুরো ক্যাশ সাপোর্ট দিচ্ছে। আমি তো এমন একটা উইক দেখলাম না, আজকেও তো দেখলাম $500 মিলিয়ন কি একটা, এবং ভেরি বিগ অ্যামাউন্ট আমি দেখতেছি। মানে এমনি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রোগ্রাম আছে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রামের আন্ডারে বাংলাদেশ $6.5 বিলিয়ন 2 না 2.5 বছরে পাবে। কিন্তু আমি তো ওইগুলা এই কয়েকদিন আগে দেখলাম হচ্ছে যে কত $500 মিলিয়ন, আজকে সকালেও তো ওয়ার্ল্ড ব্যাংকের দেখলাম। আচ্ছা, আই উইল কাম টু দ্যাট, হোল্ড দিস কোয়েশ্চেন। ওয়ার্ল্ড ব্যাংক আমি সার্চ করলেই পাবো। ওয়ার্ল্ড ব্যাংক যে বাংলাদেশকে বাঁচায় রাখছে এই জিনিসটা মার্কেটে নাই, ইউ আর রাইট। এবং এই যে মানুষ যে বলে আমেরিকা অমুক চাপ দিবে, ছাল দিবে, এগুলা দিয়ে অমুক সমুক, হ্যাঁ, এগুলা যদি সত্য হয়ে থাকে, আমার কথা হলো ওয়ার্ল্ড ব্যাংক তাহলে সরকারকে বাঁচায় রাখছে কেন? এই যে সকালে দেখলাম, একদিন আগে ঢাকা এক্সপেক্ট $1 বিলিয়ন লোন গ্যারান্টি ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক মাল্টিলেটারাল, একদম আজকে সকালের নিউজ, কালকের নিউজ। হ্যাঁ, তো তালেবানদের ক্ষেত্রে যেটা হলো, তো তারা যে ডলারের পাচ্ছিল, এই ডলারের এগেনস্টেই তারা অকশন করে টাকা ছাড়ছে। হ্যাঁ, তালেবান না, এখানে আমাদেরকে এগেইন উই হ্যাভ টু ইউজ আফগান সেন্ট্রাল ব্যাংক। এটার নাম, এটা হচ্ছে দা সেন্ট্রাল ব্যাংক, দা সেন্ট্রাল ব্যাংক। And this is exactly where I see Taliban 2.0, যেটা যদিও আমেরিকানরা, আমি এই কারণে বললাম আমেরিকানরা সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট না এই কথা বলে টাকাটা রিলিজ করে নাই 2022 তে। কিন্তু আই এম সিইং দিস ভেরি নাইস আর্টিকেল ইন August 29, 2022. এটার টাইটেল হচ্ছে ইন দ্য তালেবান আফগানিস্তান দ্য নিয়ার বুক সেন্ট্রাল ব্যাংক সামহাউ স্টিল ফাংশনস। হ্যাঁ, এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা লাইন আছে। এখানে একটা লাইন আছে, we got some insight, he remains the job, এক সেকেন্ড,
Maybe maintains that the Afghanistan bank once did a respectable job keeping inflation in single digit despite years of war, but inflation has soared. Last year inflation soar করেছিল, it was 43% হয়েছিল food inflation. The currency has not plunged to the level of the Taliban's previous rule when a simple meal could cost 6 lakh Afghani. যেটা অ্যাকচুয়ালি কারেন্সি ডিড প্লাঞ্জ, আমি হয়তো আপনার সাথে আলাপে মেনশন করি নাই যে আফগান তালেবানরা যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু কারেন্সি পড়ছে। কিন্তু এরপর এই ভদ্রলোক যে কথাটা বলছে, ও কথা ডিসকাশনটা করতেছে কার সাথে? ও ডিসকাশন করতেছে মেহরাবি বলে এক ভদ্রলোকের সাথে। মেহরাবিকে ব্যাংকস কারেন্ট শাহ মেহরাবি, হু ইজ এ মেম্বার অফ সুপ্রিম কাউন্সিল অর গভর্নিং বোর্ড, মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নমেন্ট বোর্ডের Mehrabi was appointed by the former Afghan government. এটাও খেয়াল করেন। He remains on the job under the new rulers. Mehrabi continues his work even though he lives outside Washington DC and has not been to Afghanistan since changing power. খুব ইন্টারেস্টিং, দেখছেন? So Afghan Talibra maintaining a guy who used to be employed by the old government এবং সে গভর্নিং বোর্ডের মেম্বার, সে কিন্তু দেশে যায় না, বাট স্টিল কিন্তু আফগানরা তাকে রিটেন করছে। তার মানে কি? তার মানে আমি এখানে যেটা দেখি যে এটা কিন্তু আফগানরা তালেবরা কিন্তু মেরিটোক্রেসি করতেছে। সে বুঝতেছে যে এই লোকটা ইম্পর্টেন্ট, সে আমার জন্য ইয়ে করবে, ফলে তাকে আমি চাকরিতে খাবো না। সো একটা যে আইডিয়া যে তালেবানরা এসে সবকিছুই চেঞ্জ করে ফেলছে, বা তাদের একটা আমরা যে তালেবান প্রিমিটিভ একটা যে আমাদের একটা মাইন্ডসেট আছে, এবং না দে হ্যাভ ডান ইভেন এ লিটল বিট অফ মেরিটোক্রেসি, সে আগে রিয়াকেও রিটেন করছে। এবং এই লোকটা যেটা বলছে, ইউ ক্যান সে সে চাকরি করতেছে, এটা সে বলতেছে দ্য ব্যাংক ডাজ হ্যাভ মানি but not adequate to be able to perform the necessary function of the central bank. হ্যাঁ, এই সাক্ষাৎকারটা 2021-এর, যখন আমেরিকা টাকাটা ছাড়ে নাই। Yet Mehrabi says bank branches are still open despite the lack of liquidity. লিকুইডিটি কম ছিল বিকজ আগস্ট পর্যন্ত গত বছর ওই আমেরিকানরা ইয়ে করে নাই, কি বলবো এটা, পোল্যান্ডের ওই কোম্পানিটাকে ক্যাশ টাকা ছাড়ার অনুমতি দেয় নাই। সো অ্যাকচুয়ালি 2022-তে পুরান টাকা দিয়ে চলতেছিল। আই হ্যাভ সিন সাম ভিডিওস যেখানে পুরান টাকা, ময়লা টাকা, এটা দিয়ে আমাদের ইউজ করতেছে মানুষ। পিপল ওয়াজ কমপ্লেইনিং, বাট দিস লাইন ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য তালিবান হ্যাজ নট রিয়েলি ইন্টারফেয়ার্ড, হি সেড. He chairs the government board's audit committee, which has overseen the work of auditors who travel to bank offices around the country. The audit department had a lot of security problems during the prior administration, he said, but now the Taliban, who once tried to kill the auditors, is in charge. The security problem no longer exists. 1 year after Taliban takeover, neither US nor other nation has recognized Taliban government, and some of the officials are under US sanctions for extremist acts. US wants assurance from the central bank that central bank would be fully independent of the Taliban. While the Biden administration had taken several steps to get money flowing, especially for humanitarian aid, maintained that no increase in humanitarian aid can compensate for the macroeconomic harm of soaring prices of basic economies. He acknowledged that US concerns are legitimate, and he said that to resume normal functions, the bank would need to constant monitoring and to rebuild its professional staff. Some staff have left the country, and the Taliban sent home female employees. The United States spent a lot of money in terms of educating these people, he said, adding that departure left vacuum. The last line, the central bank shortage of funds is far from Afghanistan's only banking problem. Private banks have struggled to do business with foreign banks with fear potential entanglement with US sanctions against the Taliban. This has complicated both remittance and day-to-day trade. Among the isolation from the international financial system will have to be seized. He said the country's poverty will only grow worse in the harsh winter months ahead. So what we are seeing is that যে আমরা তালিবান 2.0-কে নিয়ে যে আলাপ করতেছি, that is something Taliban's learned,
এবং তালিবরা সেন্ট্রাল ব্যাংকে অপারেট করতে দিছে। যদিও ইউএস এই কমপ্লেন করছে যে সেন্ট্রাল ব্যাংক সরকারের কাছে বিযুক্ত না, which is a very funny statement considering that বাংলাদেশের মতো দেশের সাথে nobody cares that সেন্ট্রাল ব্যাংকে সরকার ইচ্ছা মতো চালাইতেছে। সো বাট we see that তালিবরা সেন্ট্রাল ব্যাংকে ইন্টারফেয়ার করে না, এন্ড ইউ ক্যান সে আপনি একটা রিপোর্ট থেকে এত কিছু ডিডাকশন নিতে পারবেন না। বাট আমি কি still I would take it. I would আচ্ছা take it as a fact. One এখানে of the একটা reason why এখানে আমি এই আপনার কথার সাথে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে প্রশ্নটা আমি শরিয়ার দিকে নিব না। এইটা যেটা হয় যে একটা এন্টিটি মানে আমরা তো তালিবান বলতে একটা প্রিমিটিভ ফোর্সের চিন্তা আছে। ইটস নট অনলি শরিয়া, দ্যাট ইটস রিজেক্ট সায়েন্স, ইট রিজেক্টস মডার্নিটি, it rejects modern monetary systems, it rejects a lot of things westernized, হ্যাঁ, আমাদের কালচারাল বলেন এবং ইয়ে বলেন। খুব ইন্টারেস্টিং, আই ওয়াজ রিডিং সাম ভেরি ইন্টারেস্টিং একটা আর্টিকেল, বাট আমি যে ওই টপিকস ঢুকবো না। সামন একটা সেম একটা লোকের সিমিলার একটা আর্টিকেল পড়তে, সে বললো যে আমরা তো আফগান নিয়ে এই নিয়ে ভাবি, কিন্তু আমি তো আফগানের সাথে কথা বলে দেখি যে ওরা কেউ জাস্টিন বিবার কি করতেছে, এই করতে, এগুলো নিয়ে আফগান পোলাপেন পড়ে আছে। সো আই এম জাস্ট সেইং দ্যাট তালেবান টেন টু রিজেক্ট দিস, হ্যাঁ, দ্যাটস হাউ উই পারসিভ দ্যাম। এবং আপনি যেটা বললেন, ইউ সেড ইট ওয়েল, যে তালেবান দিস টাইম দে শোড দ্যাট দে আর ইন্টেলিজেন্ট এনাফ টু অ্যাডাপ্ট, এবং তারা এই যে আমেরিকানরা যে একটা মোটামুটি কম্পিটেন্ট একটা সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম রেখে গেছে, এইটাকে কিন্তু ওরা রিটেইন করছে। ইভেন এই যে জনাব মেহরাবির যে ইন্টারভিউটা আমরা দেখলাম, দ্যাট সে কিন্তু আজকে 2 বছরে দেশে ফিরে যায়নি, সে কিন্তু আমেরিকাতে বসে কাজ করতেছে এই রিপোর্ট অনুসারে, কিন্তু তালেবান তাকে রিটেন করছে। হ্যাঁ, সো এবং এই রিপোর্টে আমরা আরো দেখতেছি যে সেন্ট্রাল ব্যাংকের কাজটা কি। সেন্ট্রাল ব্যাংক কিন্তু এক হচ্ছে মানি সাপ্লাইটা নিশ্চিত করা, পুরো দেশে কিন্তু মানি সাপ্লাই করতে হয়। বাংলাদেশে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের খুলনা, চট্টগ্রাম সবগুলো মেজর বিভাগীয় শহরগুলোতে অফিস আছে, তারা ক্যাশ টাকা পাঠায়, কি পরিমাণ টাকা ছাপাবে, ব্যাংকগুলো টাকা নেয়, যে এই যে মনিটারি সিস্টেমটা, এই মনিটারি সিস্টেমটাকে মেনটেন করা সেন্ট্রাল ব্যাংকের কাজ। এবং এই মনিটারি সিস্টেমটা মেনটেন করতে গিয়ে সেন্ট্রাল ব্যাংকের মাথায় রাখতে হয় যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি কি পরিমাণ হবে না হবে, কতটুকু ব্যাংকে টাকা দিব না দিব, এটা সেন্ট্রাল ব্যাংকের গোল থাকে। কিন্তু এই সিস্টেমটাকে কিন্তু ফাংশনিং করতে হয়। সো হোয়াট দিস গাই ওয়াজ সেইং ইজ দিস, যে আগে যখন সেন্ট্রাল ব্যাংক ছিল তখন কিন্তু লোকাল রিজিয়ন গুলোতে যে অডিট আমি লোক পাঠাইতাম, তখন কিন্তু আমরা ভয়ে থাকতাম যে তালিবান তাদেরকে একটা একটা সংঘর্ষে তাদেরকে কিছু করে ফেলে কিনা, মেরে ফেলে কিনা, অমুক হয় কিনা, তমুক হয় কিনা। কিন্তু এখন যেহেতু তালেবান টেক ওভার করছে এবং সিকিউরিটি ইমপ্রুভ করছে, এখন আমি নির্ভয় অডিটর পাঠাতে পারি, সত্যি গিয়ে একটা লোকাল অফিসে অডিট করতে পারে। সো এই যে আমেরিকান, এবং আপনি যে পয়েন্টটা বলছেন সেটা হচ্ছে যে আমেরিকানদেরকে আমরা অনেক গালি দিতে পারি, দে আর ইউনো রেসপন্সিবল ফর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অ্যাট্রোসিটিস অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু এটার সাথে সাথে এটাও আমরা গত 100 বছরের বেশ কিছু উদাহরণ দেখাতে পারবো। পোস্ট ওয়ার আমেরিকা কিন্তু কান্ট্রি রিবিল করছে, এইটা আমেরিকার একটা স্টাইল, না এন্ড না উই হ্যাভ টু অ্যাকচুয়ালি গিভ ইট টু আমি দেম। ডিসএগ্রি করি এটা। I see I'm sure there are countries যেগুলো আমেরিকা যুদ্ধের পরে আবার ধ্বংস করেছে। I'm sure there are countries, but there are pretty big examples in the world যেটা pretty well known. এক হচ্ছে জার্মানি, আরেকটা হচ্ছে জাপান, আরেকটা ভিয়েতনামে যদিও আমেরিকানদের অবদান আছে আমি বলবো না, এটা ভিয়েতনামিরা নিজেরাই দাঁড়াইছে। কিন্তু জাপান এবং জার্মানি, মার্শাল প্ল্যান, ইউরোপের রিবিল্ডিং এ হাউ আমেরিকা কন্ট্রিবিউটেড, এগুলো প্রিটি ওয়েল ডিসকাসড। আমি জানি না হাউ মাচ অ্যাওয়্যার অফ ইউ আর অ্যাওয়্যার অফ ইট। সো বাট ওদিকে যাবো না, আমাদের আমেরিকা ইজ নট দি কোয়েশ্চেন অর কনসার্ন, আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট তালেবান ডিড। সো আমি জাস্ট কামিং ব্যাক টু দিস পয়েন্ট দ্যাট so there was this financial backbone of an institution, এই ইনস্টিটিউশনটাকে তালেবান রিটেইন করছে, and that is a very big credit, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
এই ইনস্টিটিউশন তালেবান শুধু রিটেন করে নাই, তালেবান এই ইনস্টিটিউশনটাকে ইন্টারাপ্ট করে নাই। And that is the key thing, because look, this is still a very poor country. আমি জাস্ট একটু যদি দেখি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের লাস্ট রিপোর্টটা যদি একটু পড়ি, সো আফগান ইকোনমি কি পড়তেছিলাম, এটা তো রিকভারির রিপোর্টটা পড়তেছি। আফগান ইকোনমির সিচুয়েশনটা একদম কি ডায়ার সিচুয়েশনে আফগান ইকোনমি ছিল। আমি আবার একটু পড়ি এই রিপোর্টটা। সো কারেন্সি কস্ট ইনফ্লেশন 18.3% past July. Afghanistan contracted, এটা তো 2023। আচ্ছা, এনিওয়েজ, সো ফান্ডামেন্টাল জায়গায় গিয়ে আফগান ইকোনমি প্রচন্ড খারাপ সিচুয়েশনে আছে, এখনো আছে। আই ডোন্ট থিঙ্ক হাফ হাফ দ্য পিপল এখনো পুরো 2 বেলা 3 বেলা খেতে পারে না, and whatever. So it's one of the poorest country of the world. So সেই জায়গায় গিয়ে one thing is poverty, one thing is financial management, and that is a very critical point যে আমি বাংলাদেশের সাথে যখন কম্পেয়ার করব, আপনি বাংলাদেশ ইকোনমির সাথে আফগান ইকোনমির কোনো তুলনাই হয় না। ইটস এ $450 billion ইকোনমি। শিওরলি এখানে জিডিপি ইনফ্লেটেড, আপনাকে সার্টেন পরিমাণ ফালাই দিতে হবে, ফালাই দিলেও এটা 350 ডেফিনেটলি 350 প্লাস ইকোনমি। On the other hand, একটা 14 ফার্টাইল ল্যান্ড, হ্যাঁ হিউজ পরিমাণে পার্টাল ল্যান্ড, export করে, রেমিটেন্স বাট আছে, বাইরে থেকে টাকা পাঠায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওখানে $14 বিলিয়ন একটা ইকোনমি। তো এই জায়গায় গিয়ে, এবং এটা পভার্টি স্ট্রিকেন ইকোনমি, ওয়ার টোন ইকোনমি, ব্লা ব্লা ব্লা, আপনি যা যা কিছু বলেন, এবং বলতে গেলে বাটার চলতেছে, কিন্তু স্টিল ওই ইকোনমিতে গিয়েও ইফ ইউ আর ম্যানেজিং দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়েল, ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু কি, ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু মূলত যে সাপ্লাই অফ মানি, সাপ্লাই মানি সবসময় পেপার টাকা না, হ্যাঁ। দিস ইজ হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বাট ফাইন্যান্সিয়াল সিস্টেম। ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে যে দ্য ক্রেডিট, দি মানি সাপ্লাই, যেটা আপনি মানুষের কাছে দিবেন সো দ্যাট পিপল ক্যান এক্সচেঞ্জ। সো দিস টু আর টু সেপারেট থিংস। ইয়েস, দিস টু আর ইন্টারওয়াইন, অফকোর্স এই দুটো আপনি আলাদা করতে পারবেন না, কিন্তু আপনি এটাকে আবার কিন্তু আলাদা হিসাবে দেখতে পারবেন। And if you mismanage one, and then বাকিটা যেটা আছে, বাকি ইকোনমি যেটা আছে, এটা কিন্তু মানুষের, এখানে বাংলাদেশ সরকার ক্রেডিট নেই, কিসের বালের ক্রেডিট নেই, ওর অবদান কি, ও কোন পলিসি আমাকে বাংলাদেশ সরকার দেখাইতে পারবে যে ওই যে পলিসির কারণে দেশ আগাইছে? নাথিং। পুরান যা কন্টিনিউশন ছিল এটাই সে করছে। সো রাদার ভালো জিনিসগুলোকে মিসম্যানেজ করছে। দুই একটা কিছু থাকবে, 14 বছর যদি থাকে 4টা-5টা ভালো স্টেপ থাকবে, কিন্তু এই যে বাংলাদেশের মানুষের একটা ন্যাচারাল, বাংলাদেশের মানুষ প্রডিউস করতেছে, মানুষের মানুষকে তো খাইতে হবে, তো প্রডিউস করতেছে, সেল করতেছে, এটা বখরা নেওয়ার ছাড়া তো সরকার কোনো কিছু করে নাই। বিদেশে যাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এই যে ইকোনমি। অ্যান্ড দেন দি আদার থিং হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটা আপনার যেটার সাথে আপনার কিন্তু গভর্নমেন্ট ইজ ইন্টারওয়াইন্ড, বিকজ গভর্নমেন্ট এই ফাইন্যান্সিয়াল সেক্টরে মানি সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে, বিকজ গভর্নমেন্টে যদি ডেফিসিট হয়, গভর্নমেন্ট প্রিন্টস মানি, রাইট? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গভর্নমেন্টের পার্ট। মানুষ কিন্তু, পিপল ক্যানট ক্রিয়েট মানি, পিপল ক্যান ক্রিয়েট ভ্যালু, পিপল ক্যান ক্রিয়েট প্রোডাক্ট, পিপল ক্যানট ক্রিয়েট মানি। তাহলে আমি টাকা তৈরি করলে তো আমাকে তো সরকার ধরে নিয়ে যাবে, এটা তো নকল হবে। সো আমি পার্সোনালি কখনোই মনে করি না যে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার আলাদা আলাদা জিনিস, দুইটা একই। যদিও মডার্ন ইকোনমিতে এটা বিচ্ছিন্ন করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে, কিন্তু আসলে দুইটা একই জিনিস। এটা আপনি যতই আমেরিকা যত বলে, আমেরিকার ফুরুত বললেই সে $1 ট্রিলিয়ন বানায় ফেলতে পারে। একবার ফরাদ মাজার আমাকে ধরছিল, হ্যাঁ ফুরুত বললে পারে না, এই প্রসেস করে। আমি ওনার কথা আলাপে খুবই তখন বিরক্ত হয়েছিলাম। উনি আমার একটা পয়েন্টকে ধরে একটা স্ট্যাটাস দিছিল যে, আরে ভাই, ফুরুত করে বললে তো ফুরুত করে হয় না, এটা তো একটা প্রসেসের মাধ্যমে হয়। কিন্তু ইট ইজ নট দ্যাট যে আজকে যদি আমেরিকান ট্রেজারি যদি বলে যে আমাকে $500 ট্রিলিয়ন দাও, তখন ফেড দিবে না, 100% দিবে, বেচে দিবে। সো ইভেনচুয়ালি দুইটা একই জিনিস। সরকারের টাকশাল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সো এটাকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আলাদা দেখানো হয়, এটা কিছু বিষয় আছে।
বাট এই যে ইভেন কিছুদিন গত বছরও ব্রিটেনে যখন আপনার এই লিজা মে না ওই মহিলা যখন ইয়ে করলো, তারপর ইভেনচুয়ালি সেন্ট্রাল ব্যাংকে গিয়ে সরকার বলল যে তুমি টাকা বাড়াও, না হলে ওদের পেনশনে একটা খুব সমস্যা হচ্ছিল। পেনশনের ইন্টারেস্টটা বেড়ে গেছিল, ইন্টারেস্টটা বেড়ে যাওয়ার কারণে লট অফ পেনশন ফান্ড তাদের একটা সার্টেন লিকুইডিটি রাখতে হবে, লিকুইডিটিটা তারা রাখতে পারতেছিল না, দেন দে সাপ্লাইড দ্য মানি। সো এগুলো বকওয়াজ, সেন্ট্রাল ব্যাংক এবং সরকার একই জিনিস। কিন্তু স্টিল যে সেপারেশনটা তৈরি করা হয়েছে একটা ফেক সেপারেশন, এটাও কিন্তু মানে রাষ্ট্রগুলা মেনটেন করে চলে, এবং এই ফেক জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো সেই জায়গায় গিয়ে তালেবানরা এই সেপারেশনটা মেনটেন করছে, অ্যান্ড আমেরিকানদের রেখে যাওয়া ইনফ্রাস্ট্রাকচার কিন্তু we have to understand infrastructure is not building, infrastructure is not always physical things. ইনস্টিটিউশন। এবং infrastructure and institution is people, is the processes, এক্স্যাক্টলি। is the rules, formal and informal rules, এবং is how you practice those rules, and your auditing, and your আপনার এই যে মেরিটোক্রেসি, and your check and balance, everything forms ইনস্টিটিউশন বলতে মানুষ ইনস্টিটিউশন, আমাকে একজন আমার খুব ক্লোজ একটা মানুষ বলছে, "এই আপনি তো ইনস্টিটিউশন করেন কেন? ইনস্টিটিউশন কি উন্নয়ন বা উনি তো অন্য একটা কথা বলছিলেন যে মানে মানুষের ভ্যালু হচ্ছে আসল জিনিস। নো, ইনস্টিটিউশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দ্য প্রাইমেসি একদম আমাদের এই জেমস রবিনসন এবং লাসেমিগুলোর বই, বিখ্যাত বই ওয়াই নেশনস ফেল ক্লিয়ারলি বলতেছে ইটস ইনস্টিটিউশনস। আই রিপিট, ইনস্টিটিউশন হচ্ছে যে পিপল, রুলস, এসওপিস, প্র্যাকটিসেস, পিপল যদি ভুল করে তারে ধরা এবং তার শাস্তি, মেরিটোক্রেসি, এবং এই রুলস যেগুলো তৈরি করা হয়েছে এটা কন্টিনিউশন, এবং রুলস গুলোর কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট, এই সব কিছু মিলে একটা ইনস্টিটিউশন এবং ইনফ্রাস্ট্রাকচার। সো তালেবান যেটা ইনহেরিট করছে, দে ইভেন উইথ দ্য আইডিয়া দ্যাট যতই মানুষ যারাই মনে করেন শরিয়ার কথা বলে, তারাও কিন্তু সবাই কিন্তু আমাদের পারসেপশন যে প্রিমিটিভ ফোর্স, প্রিমিটিভ ফোর্সের কাছে আমাদের এক্সপেকটেশন হচ্ছে প্রিমিটিভ ফোর্স কখনো এই মডার্নিটিকে রিজেক্ট করে, মডার্ন ইনস্টিটিউশনস রিজেক্ট করে, মডার্ন তো এনিথিং দ্যাটস মডার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম অবশ্য সবকিছু রিজেক্ট করে, বাট দে ডিড নট। তারা যা ইনহেরিট করছে, দে রিয়েলাইজড বেসড অন দেয়ার পাস্ট এক্সপিরিয়েন্স যে এইটাকে যদি আমি প্রোটেক্ট না করি তাহলে আমি ইন ডেঞ্জার হব। ওরা সো তালেবানরা ওরা মডার্নাইজড হয়েছে। হ্যাঁ, আমরা ইফ ইউ লাইক দ্যাট ওয়ার্ড, দ্যাটস ফাইন উইথ মি। তো ওরা আলটিমেটলি মডার্নাইজ হয়ে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে মেনটেন করছে, এবং আমি যেটা দেখছি ওরা প্রায় প্রত্যেক সপ্তাহে প্রায় $40 মিলিয়ন করে ইয়ে করতো, ট্রেজারি বন্ড সেল করতো, ব্যাংকের কাছে ইয়ে করতো, এবং ওরা, আমি যতটুকু পড়াশোনা করেছি আমি দেখছি যে তারা ডলারের এগেনস্টে টাকা এই আফগানি ছাপাইছে, উইচ মিনস মানি কোনো কন্ট্রোল ছাড়া হয়নি। মানি যে পরিমাণ একটা এগেনস্ট ব্যাকিং অফ সামথিং এ করছে। এন্ড ওয়াই এটা ইম্পর্টেন্ট, বিকজ এইটা বাংলাদেশে অনেকে বোঝে না, অনেক হাইলি টেকনিক্যাল লোককেও আমি এটা মানে ভালো মতো বুঝতে মানে তাদের আলাপে মনে হচ্ছে যে তারা এটা বুঝতে পারে নাই। দ্যাট ওয়াই ডু ইউ নিড ডলার? আপনি তো চাইলে টাকা ছাপাইতে পারবেন। এইটার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যালেন্স, এবং দিস ইজ সেন্ট্রাল টু বাংলাদেশের বর্তমান ক্রাইসিস, যেটা এগেইন আমার সাথে অনেক অর্থনীতিতে, আমার অনেক কাছে অর্থনীতিতে অনেক বিরোধ হয়। সেটা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ টু মাচ অফ মানি, আপনি যদি আপনি যদি ডলার এগেনস্টে না ছাপান, বা আপনি যে কোনো একটা অ্যাসেটের এগেনস্টে না ছাপান, তাহলে যেটা হবে, আপনার যখন লোকাল কারেন্সিটা বেড়ে যাবে, তাহলে লোকাল কারেন্সি উইল ডিমান্ড মোর গুডস এন্ড সার্ভিস ফ্রম দ্য এক্সটার্নালস। সেই ডলার তো আপনার নাই, তখন কিন্তু আপনার ইয়ে হবে, আপনি মোর ডিমান্ড করতে থাকবেন, তখন কিন্তু আপনাকে ব্যালেন্স অফ পেমেন্টে গিয়ে নেগেটিভ হয়ে যাবে, আপনার ট্রেড ইমব্যালেন্স হবে, অমুক হবে, সমুক হবে। যাই হোক, আমি ওদিকে ওই ডিটেলিংটা না করি, বাট কোর পয়েন্টটা ইম্পর্টেন্ট। সো এখানে একটা তাহলে প্রশ্ন আসে যে আফগানিস্তানের আমাদের
তাদের ব্যালেন্স অফ পেমেন্ট আমাদেরকে একটু বলতে হবে, যে তাহলে আফগানরা ঠিক আছে আমি বুঝলাম, ওরা মানি সাপ্লাই, ওরা ডলারটা পাইলো কই? এইটা তো একটা রেস্ট্রিক্টেড ইকোনমি। সো ইন্টারেস্টিং, আমি ওয়ার্ল্ড ব্যাংকের 2021 পর্যন্ত ডেটা পাইছি আফগানিস্তানের ব্যালেন্স অফ পেমেন্টের, ইম্পোর্ট এক্সপোর্টের ডেটা। 22, যেহেতু 21 হচ্ছে যে টুয়েভে আফগানিস্তানের পুরান শাসন এবং তালেবান শাসন, ফলে ইট ইজ এন আনক্লিয়ার পিকচার। কিন্তু আমি 21 এবং 22 এর থেকে যা পাইছি সেটার থেকে আমি স্টিল একটু এক্সপান্ড করতে পারি। তাহলে ওরা ডলার পাইলো কই? আচ্ছা, সো লেট আস সি আফগানিস্তানের ব্যালেন্স অফ পেমেন্টটা, আনফরচুনেটলি, সো আফগানিস্তানের ব্যালেন্স অফ পেমেন্টটা আমি আহ, আমি যে কোনো আফগানিস্তানের ব্যালেন্স অফ পেমেন্ট আসলে ইম্পর্টেন্ট মনে করতেছি, যে আমরা যদি বলি যে আফগানরা কি অনেক ফর্মালি করছে, কিন্তু ডলারটা পাইলো কই? রাইট। তো এটা তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না? তাহলে কিসের এগেন্সে সে টাকা ছাপাইলো? আচ্ছা, আফগানিস্তানের ব্যালেন্স অফ পেমেন্টস আমি যেটা আমি 2020 পর্যন্ত ডেটা পাচ্ছি এই সবগুলো দ্যাটস এ প্রবলেম, আইএমএফ এর ইয়েটা দেখি। ওকে, হ্যাঁ, ওকে, লেটস সি। মানে একটা হচ্ছে আফগান সরকার কিভাবে কাজ করে, এবং আফগানিস্তানের যেহেতু ডলার এগেনস্টে এই টাকা ছাপানোর বিষয় হচ্ছে, লেটেস্ট ফার্স্ট লুক এট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, এবং ব্যালেন্স অফ পেমেন্টের মেইন কম্পোনেন্ট হচ্ছে ট্রেড ব্যালেন্স। তো আফগানিস্তানের হিস্টোরিক্যালি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যদি দেখি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিআইসি ডেটার থেকে 12-এ তাদের $5 বিলিয়ন ছিল নেগেটিভ, 20-তে তারা -$3 বিলিয়ন নেগেটিভ ছিল। কারেন্ট অ্যাকাউন্ট যদি 3 বিলিয়ন নেগেটিভ হয়, আসলে এটা আফগানিস্তানের কোনো সমস্যাই নাই। এখানে আমেরিকানরা ছিল, আমেরিকানরা $4-5 বিলিয়ন প্রজেক্ট করলেই $3 বিলিয়ন এটা পুরাই যাবে। তো কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা আবার দেখি, অ্যাগেইন আমি 20 পর্যন্ত ডেটা পাচ্ছি, এবং কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ইট ওয়াজ $7 বিলিয়ন, $12 বিলিয়ন, $11 বিলিয়ন, 20-তে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স তো 11%, হ্যাঁ 11% নেগেটিভ, এটা তো নেগেটিভ হবে। আচ্ছা, ওকে, তো আচ্ছা আমি আমার মেমোরি থেকেই বলি। তো একটা ডেটা দেখি, আচ্ছা আমরা লেটেস্ট লুক এট দি ডেটা অফ 21 এর ডেটাটা দেখি। সো 21-এ আফগানিস্তান ইম্পোর্টেড $5 বিলিয়ন, এক্সপোর্ট করছে রাফলি $2 বিলিয়ন। আচ্ছা, তাহলে এখন এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের $3 বিলিয়ন কিভাবে ম্যাচ হবে? তাছাড়া ইম্পোর্ট বাদেও তো $1 বিলিয়ন নিশ্চয়ই সার্ভিস সেক্টরের ওই প্লেন টেন অংশ থাকে। তাহলে আফগানিস্তানে মিনিমাম $4 বিলিয়ন আপনার ট্রেড ব্যালেন্সের সাথে সাথে $4 বিলিয়ন মতো শর্টেজ আছে। সো এই পার্টিকুলার ইম্পোর্ট এক্সপোর্টের ডেটাটা একটু চেঞ্জ হয়েছে, বাট 2021-এর ডেটা যেহেতু পাইছে এটা নিয়ে কথা বলি। সো এই $4 বিলিয়ন মধ্যে 1 বিলিয়ন না, ধরেন 700 মিলিয়ন বা এরকম আসে হচ্ছে ইয়ের থেকে, তার রেমিটেন্স থেকে। ওকে, তাহলে থাকলো বাকি $3 বিলিয়ন। এই $3 বিলিয়ন ইউজ টু বি এইড, অ্যান্ড উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে 2023-তেও, যদিও 23 ডেটাটা আমার নাই, আমি 23-তে আমি দেখলাম যে পাকিস্তান থেকে আফগানিস্তান প্রায় $7 বিলিয়ন মতো ইম্পোর্ট করছে, নট পাকিস্তান, মানে পাকিস্তানি ট্রেড রুট দিয়ে, এবং এক্সপোর্ট ওয়েন্ট $2 বিলিয়ন প্লাস। কিন্তু এখানেও আমার মিনিমাম $4-5 বিলিয়ন গ্যাপ আছে। এই $4-5 বিলিয়ন যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে রাফলি 700 মিলিয়ন বা 800 মিলিয়ন আসে আপনার ইয়ের থেকে, রেমিটেন্স থেকে। আপনি বলেন তো বাকি $3 বিলিয়নটা কোত্থেকে আসে, কোথা থেকে আসতে পারে? ইটস এ হিউজ গ্যাপ, ইটস এ ব্যালেন্স অফ পেমেন্টের 50%ই কেউ একজন আফগানকে দিচ্ছে। এটা কে হতে পারে? না, গেস করেন, যেহেতু আমরা এটা তো ওয়ার্ল্ড অর্ডারের বিষয় না।
এটা কে দেয়? আফগানকে কে দেয়? এটা চায়না ইরান দেয় না ইয়ে দেয়? ইরান গেস। হ্যাঁ, ইরান অথবা ইরানের পাকিস্তান। পাকিস্তানের তো টাকা নেই। পাকিস্তানে তো দিন পাকিস্তানের টাকা আনতে নেই, পান তারপরে বা অথবা নাকি সৌদি, চায়না ট্রেড ইয়ের থেকে আসে। অথবা হ্যাঁ, সৌদি দিতে পারে, একটা ইউএন। অথবা হ্যাঁ, কিন্তু কেন তারপরে ফুড এইড কেন দিবে? মানে ওরাই বা কেন ফুড এইড দিবে? স্ট্যাবিলিটি রাখার জন্য তো $9 বিলিয়ন আমেরিকা আটকে রাখলো। না, এটা আমেরিকা এটা আটকায় তো না, তো 9 বিলিয়ন সেটা। ইউএন তো আলাদা ইনস্টিটিউট, ঠিক দ্যাট না? মেক্স সেন্স। দ্যাটস এ গুড অ্যান্সার। দ্যাটস এ গুড অ্যান্সার। বাট এটা সারপ্রাইজিং না যে আফগানিস্তানের যে পাওয়া গেছে, মানে কি আমি তো লুকায় রাখছি, আমি বলো যে তোমার লুকানোটা খুঁজে পাইছে, বাট বললো না। হ্যাঁ, হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং যে যেই দেশটা থেকে $1 বিলিয়ন রেমিটেন্স আসে, যেই দেশটা $2 বিলিয়ন এক্সপোর্ট করে, যেই দেশটা রাফলি $3 বিলিয়ন বা $4 বিলিয়ন আপনার তার ইয়ে আছে, কি বলে এটা, কারেন্ট অ্যাকাউন্ট তো না, ব্যালেন্স অফ পেমেন্টে বিওপি ডেফিসিট আছে, সেইটার $3 to $4 বিলিয়ন ইউএন আসতেছে। ইউএন এর টাকার ব্রেকডাউন আমি দেখছি। এখানে আপনার 500-600 আমেরিকাও দেয়, 500-600 মিলিয়ন জার্মানি দেয়, ইউকে দেয়, অমুক দেয়, তমুক দেয়। সো এখন দিস ইজ দি থিং, আমরা মানে এখন আমরা ইউ ক্যান সে যে হ্যাঁ, দিস ইজ থ্রু দেয়ার আলটেরিয়র মোটিভ, বিকজ তারা রিয়েলাইজ করে যে এটা যদি কমপ্লিটলি কলাপস করে তাহলে তাদের দেশগুলোতেও লক্ষ লক্ষ ইয়ে আসতে থাকবে, রিফিউজি আসতে থাকবে। সো যে কোনো একটা হ্যাঁ, সিস্টেমকে আফগানিস্তানের কমপ্লিটলি ব্যাংক কলাপস করতে স্যার দেওয়া 4 যাবে না। কোটি। আপ- 4 কোটি লোক অনেক বড় দেশ, আপনি বিশ্বের আই থিঙ্ক প্রথম 25টার মধ্যে ফেলে দিতে পারবেন। 4 কোটি দেশ লোক আছে, এরকম কয়টা দেশ আছে? ইউরোপে তো বোধহয় 3টা দেশ নেই 4 কোটি লোক আছে। নাও মাই পয়েন্ট ইজ দিস যে এই ইনফরমেশনটা শকিং না, এবং এইটা নাইদার সারপ্রাইজিং যে আফগানকে আলটিমেটলি ইউএন চালাচ্ছে। ইউ ক্যান ইউসে মানে জাস্ট লাইক দিস, বাংলাদেশের বাজেট যদি মানে বাংলাদেশের যদি ব্যালেন্স অফ পেমেন্ট আমরা কত 60 বিলিয়ন আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ধরি, কারেন্ট অ্যাকাউন্টে গিয়ে যে আমাদের 70 বিলিয়ন আমাদের ইম্পোর্ট, এর মধ্যে $40 বিলিয়ন ইয়ে, 40 বা 45 বিলিয়ন এক্সপোর্ট, ও $22 বিলিয়ন ইয়ে। সো অলমোস্ট লাইক বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করেন $35 বিলিয়ন মতো ইউএন দিচ্ছে। বাট দ্য থিং ইজ দিস, দ্য রিজন এটা ওরা দিবে বা ওরা দেয়, এটার আপনি যে কারণটা বলছেন, কারণটা কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ হোয়াট এভার উই সে যে তাদের এই ওয়েস্টের সাথে ইস্টের কনফ্লিক্ট অমুক সমুক, কিন্তু এই পৃথিবীতে ওই যে ক্যাপিটালিজম বলেন আর ইয়ে বলেন, দেশ, আপনি যে বলেন না ওয়ার্ল্ডের পাওয়ার কে, এদের কারো ইনসেন্টিভ নাই টু সি এটা তালেবানের হাতে থাকুক, যার হাতেই থাকুক, এক্স্যাক্টলি। আফগানিস্তান কমপ্লিটলি কলাপসেস। ইফ আফগানিস্তান কমপ্লিটলি কলাপসেস, জার্মানিকে অ্যাটলিস্ট আরো $8-10 বিলিয়ন বেশি খরচ করতে হবে। হুম, আরো $10 বিলিয়ন তার এখানে আসবে, রিফিউজি আসবে রে ভাই। এখানে তো আমি তো জার্মানিতে আসছি, এখানে হাজার 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 আফগান রিফিউজি, প্রেটি বিগ ভাই, কমিউনিটি। ওইখানে ওই একটা জায়গা কলাপেন, আচ্ছা, এইটা সিদ্ধান্ত কে নিবে? ইন্টারেস্টিং। এখানে দুইটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আই উইল কাম টু পপি। আমি আপনার পয়েন্টটা মানে অ্যাবসলিউটলি আমি মানে আই থিঙ্ক আই এগ্রি উইথ ইউ যে আমরা যতই বলি না কেন যে ইস্ট এবং ওয়েস্টের কনফ্লিক্ট দিয়ে তারা চায় আফগান ধ্বংস হোক, তালেবান ধ্বংস হোক, রেস্ট্রিকশন দিচ্ছে অমুক দিচ্ছে তমুক দিতে, কিন্তু বরং শর্ট যে এই যে গ্লোবাল অর্ডার যেটা আছে, দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন সিইং আফগান কলাপস। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা ইন্টারেস্টিং সেটা হইতেছে যে এই যে চায়নাকে নিয়ে এত আলাপ হইলো, চায়না একে সাপোর্ট দিবে, এই $3 বিলিয়ন কিন্তু নাথিং। দিস 3 বিলিয়ন, ও আরেকটা কথা বলি, দ্য রিজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ পেইং ফর ইট ইজ বিকজ এই টাকাটা বেশি টাকা না। এই $3 থেকে $4 বিলিয়ন দিয়ে যদি তারা আফগানকে মোটামুটি স্ট্যাবিলাইজ রাখতে পারে, তালেবানের হাতে থাকুক বা না থাকুক,
এরা কোনো দেশকে বেশি দিতে হচ্ছে না, 500 মিলিয়ন 600 ইভেন সিমিলারলি এভেন এটা শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিষয় না, ইউএন এর কথা বলেন, যেমন ইউএন এর WFP প্রোগ্রামে কিন্তু ইউএন কিন্তু রোহিঙ্গাদের পেছনে, আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, প্রায় $1 বিলিয়ন উপরে কিন্তু খরচ আছে। আমি তো বলি যে রোহিঙ্গার সাথে বাংলাদেশ বেনিফিট হয়েছে, শেখ হাসিনা সরকার বেনিফিট হয়েছে। এটা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং আর্গুমেন্ট আছে, এটা আমি এখন এখন যাবো না, লেটস নট গেট ইনটু দ্যাট। আমি আগে কিছু আলোচনা করছি, বাংলাদেশ একটা টাকাও দেয়নি এখানে। এখানে শুধুমাত্র ওই যে আপনার, আমি তো ওই জায়গাটাতে গেছি আগে, ওটা হাতিদের একটা অঞ্চল ছিল, ওই হাতিদের অঞ্চলটাকেই জাস্ট বাংলাদেশকে, যে কোনো মানুষের কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, ওটা একটা অভয়ারণ্য ছিল। ইউএন প্রায় 877 মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য বোধহয় ইউএন ইয়ারলি খরচ করে। বাংলাদেশ স্পেন্স শেখ হাসিনা, আপনার শেখ হাসিনা বাংলাদেশ নাকি বছরে $1.22 বিলিয়ন খরচ করে, এমন একটা মিথ্যাবাদী। যাক গিয়ে, এটা পরে আলাপ। সো আই থিঙ্ক আমি এক্সাক্ট ডেটাটা পাই নাই, ইটস পসিবলি সামথিং লাইক $1 বিলিয়ন। সো এই যে আপনি বললেন, আরেকটা বিষয় হচ্ছে ইউএন হ্যাজ এ স্ট্রাকচার অফ ওয়ার্কিং, ঠিক আছে? ইউএন, ফলে আমরা যে ইউএন অর্গানাইজেশনটার প্রতি আমরা অনেকে যে সমালোচনা করি, ডিরাইড করি, বলি আমেরিকা চালাইতেছে, এই হইতেছে সেই হইতেছে, এগুলো বলি, এগুলো সব ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু ইট ডাজ এন ইম্পর্টেন্ট ওয়ার্ক। এটা 4 কোটি লোকের একটা অর্থনীতিকে, যেটা গত বছর গত বছর $4 বিলিয়ন মতো ফান্ড করছিল, এই বছর $3.3 বিলিয়ন মতো দিচ্ছে, যেটা নিয়ে ইউএন অলরেডি কান্নাকাটি করতেছে, যেটা কম হয়ে গেছে, আগে থেকে কন্ট্রিবিউশন কম হয়েছে, উই নিড মোর। কিন্তু that is one important thing that keeps the Afghan economy going. So এইটার কারণে আফগানরা, তালেবরা টাকা পায়, এবং ইউএন যেটা করে, যেহেতু আমি সুইফটের বিষয়টা এখনো জানি না, কিন্তু আমি এই ধরনের রিপোর্ট দেখছি যে প্লেনে করে করে টাকা নিয়ে আসছে। মানে এমন না যে বস্তা বস্তা টাকার উদাহরণ না, এটা হচ্ছে প্লেনে করে আনা ছাড়া কোনো উপায় ছিল না, বিকজ ইউএন টাকাটা নিয়ে আসে। ইউএন টাকাটা নিয়ে এসে ডেফিনেটলি দেয়ার আর মেকানিজমস, সেটার মাধ্যমে এটা আলটিমেটলি তো সরকারের হাতেই ডলারটা যায়, and সরকার এটা এগেনস্টে টাকা ছামায়। একই সাথে গভর্নমেন্ট হ্যাজ ইউনো ট্রেড, সরকার তো আপনার ট্যাক্স পাচ্ছে, ভ্যাট পাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে। ইট ইজ স্টিল অ্যান ইকোনমি। হ্যাঁ, ইটস এ পুয়ার কান্ট্রি। পুয়ার কান্ট্রি মানে না যে এখানে কোনো কিছুই নেই। হ্যাঁ, আমাদের একটা, অনেকের মনে একটা ইমাজিনেশন আছে, একেবারে একটা মানে কমপ্লিটলি ডিস্টোপিয়ান একটা জায়গা, কোনো সরকার নেই, এনে সেখানে তালেবান কিন্তু ইটস এ সরকার, ইটস এ প্রেটি স্টেবল সরকার। হ্যাঁ, ওটা হ্যাঁ, ডিস্টোপিয়ান, এবং ওটা আমি দেখেন আমি এটা ডিস্টোপিয়ান বলবো না, আমি এটা এনিথিং, আমরা যখন মনে করেন লেটস সে সোমালিয়া, দ্যার ইজ অ্যানাদার কান্ট্রি উই ক্যান কম্পেয়ার। ইন্টারেস্টিংলি সোমালিয়া নিয়ে আমি যদি এই যে ভিডিওটা বানাচ্ছি, এর পরে আমি সোমালিয়া নিয়ে একটা ভিডিও বানাবো। সোমালিয়াতে কিন্তু কোনো ইনফ্লেশন নেই, মজার। বাট ওটা পরের কথা। বাট আমি ওই কম্পারিজন থেকে বললাম যে as a matter of fact, what I see a strong government, what I see pretty strong একটা গভর্নমেন্ট, যেটা সিকিউরিটি ইনশিওর করতেছে, যেটা অনেক মানে গভর্নমেন্টের কাজ, যেটা সেটা সে করতেছে। লুক, একটা গভর্নমেন্ট একটা মনিটারি সিস্টেম মেনটেন করতেছে, এটাই তো বিরাট কাজ। তো এইটাকে আমি কোনো মতেই ওই ডিস্টোপিয়ান ইয়ে বলবো না, আমি রাদার আমি দেখি যে একটা প্রেটি স্ট্রং গভর্নমেন্ট এখানে এখন আছে। আমেরিকানরা যেটা রেখে গেছে, তালেবান সেটা ইনহেরিট করছে, এবং তালেবান সেখানে কিন্তু যেখানে যেখানে দরকার সেখানে সেখানে মেরিটোরিয়াস মেনটেন করতেছে। দিস ইজ দ্য সিক্রেট টু ইয়ে, যে ওকে নাও, যে কারণে শক্তিশালী হয়েছে, শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে, আসমামা, শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে আফগান ইকোনমি রিবাউন্ডেড ইন 2000। গত বছরের অক্টোবরে যে রিপোর্ট গুলো আমি পড়তেছিলাম, কে নিয়ে সবাই খুবই মানে ওয়ারিড ছিল, মানে ওয়ারিড মানে আফগানকে নিয়ে ইন্ডিয়ানরা তো লাফানো শুরু করে আফগানে যদি কোনো ইয়ে হয়। সো অক্টোবর নভেম্বর ইট ওয়াজ প্রিটি ব্যাড, কিন্তু তারপর থেকে ইকোনমি রিবাউন্ডেড বিকজ অফ দিস। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে এক্সপোর্ট বৃদ্ধি পায়, এবং ইয়ে বৃদ্ধি পায়, কি বলে এটা, রেমিটেন্স বৃদ্ধি পায়, এবং যেহেতু
ছোট ইকোনমি, সেহেতু যদি এগুলা অল্প কিছু যদি বুস্ট হয়, হ্যাঁ, মনে করেন এক্সপোর্ট হচ্ছে যে আমি 2021 1.8 বিলিয়ন দেখালাম, এটা যদি 2.3 বিলিয়ন চলে যায়, সাথে সাথে কিন্তু আপনার 5% 6% বেড়ে যায়। সো রেমিটেন্স যদি 200 মিলিয়ন বেড়ে যায়, 5.6 বেড়ে যায়। আচ্ছা, আরেকটা ক্রিটিক্যাল এবং এই জায়গার সাথে হয়তো ডিসকানেক্টেড কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আফগান ইকোনমিতে হুন্ডি, মানুষের যে রেমিটেন্সটা আসে কিন্তু এটা ফর্মাল চ্যানেলে, ইনফর্মাল চ্যানেলেও কিন্তু বড় একটা রেমিটেন্স আসে, এবং ওটা অনেক বড় অ্যামাউন্ট। ওই অ্যামাউন্টটা কেউ জানে না। এটা মনে করেন রুপি দিয়ে ঢুকে, এটা ইরানের টাকা দিয়ে ঢুকে, ইরানের দিনার দিয়ে ঢুকে, ডলার দিয়ে ঢুকে। সো এইখানেও আপনার কিন্তু আফগান ইকোনমিতে একটা লোকাল একটা ইয়ে আছে, বিকজ আফগানের অনেক বড় একটা ডায়াসপোরা আছে। যারা অভিবাসী হয়েছে ওরা কিন্তু দেশে টাকা পাঠায়। আমিও আমার আশেপাশে আফগানি ফ্যামিলিকে চিনি, দু একটা, ওরাও কিন্তু দেশে টাকা পাঠায়। হ্যাঁ। তো ওটা কিন্তু হুন্ডি দিয়ে যদি পাঠায়, ওটা কিন্তু দেশের ইকোনমিতে যুক্ত হয়। সো আম সো এইগুলা সবকিছু মিলে আফগান ইকোনমি ফ্রম দ্য ক্র্যাশ ফ্রম 2021, যেটা তালেবরা হাতে পাওয়ার পর থেকে ইকোনমি ক্র্যাশড, দি আফগানি ট্যাঙ্ক। কিন্তু এটা 2022 ফোর্থ কোয়ার্টার, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার না, ইয়ের, এই আপনার ক্যালেন্ডার ইয়ারের লাস্ট কোয়ার্টার থেকে স্টার্টেড রিবাউন্ডিং। এই সময় আপনার রেমিটেন্সও বৃদ্ধি পায়, এবং 2022-তে আপনার এইডও বেশি আসছে। হ্যাঁ, প্রায় $4.5 বিলিয়ন উপরে এইড আসছে। এবং ওই স্টেপ গুলা নিচ্ছে, যেটা বললাম, যে আপনার টাকা, রুপি ট্রেড কমপ্লিটলি বন্ধ, ব্যান করে দিছে, ডলার ট্রেড ব্যান করে দিছে। সো অ্যান্ড দেন তারপরে ওই যে ডিমান্ডটা তৈরি হয়েছে, ওইটা ওরা ইয়ে দিয়ে ছাপাইছে, হোয়াট, কি কারেন্সি বলবো দিয়ে এটা, ছাপাইছে, তাই না? হ্যাঁ, একটা কারেন্সির এগেনস্টে ছাপাইছে। হ্যাঁ, হুম হুম। এক্সটার্নাল এবং ইন্টারনালের মধ্যে একটা ব্যালেন্স ছিল। তো এইটার সাথে সাথে ফলে যখন ক্রিটিক্যাল একটা আর্গুমেন্ট হচ্ছে যে ইকোনমি অলওয়েজ গো থ্রু আপস এন্ড ডাউনস। এইটা মানে মানে এটা একটা আন মানে আনডিনাবল একটা ট্রুথ। হ্যাঁ, এটার কোনো অন্যথা হইতে পারবে না। এই সাইকেলটা কি 3 ইয়ার্স সাইকেল, না 5 ইয়ার্স সাইকেল, না 6 মান্থ সাইকেল, এটা একটা ডিফারেন্ট প্রশ্ন। কিন্তু ইকোনমি গোস টু দ্য সাইকেল, এবং এটা বাংলাদেশের অর্থনীতিকে আমি যে কারণে চ্যালেঞ্জ করেছি, এবং আমার চ্যালেঞ্জটা হ্যাজ বিন ভ্যালিডেটেড। এবং অ্যাজ এ ফ্যাক্ট আমার উন্নয়ন বিভ্রমের প্রথম একটা চ্যাপ্টারকে আমি বাদ দিছি পরে, বিকজ অফ কিছু ছোটখাটো আর্গুমেন্ট ভুল ছিল। কিন্তু আমার প্রথম আর্গুমেন্টটাই ছিল ইকোনমি আপস এন্ড ডাউন এর ভিতরে যায়, কিন্তু বাংলাদেশের ইকোনমি যে আপস এন্ড ডাউন, সরকার বলতেছে যে আপস এন্ড ডাউন ছাড়া এটা কমপ্লিটলি গ্রোথ হয়েছে, ইট ইজ রং। দেয়ার হ্যাজ বিন নাম্বার অফ ডাউনস। আমি ওই ডাউন গুলাই ক্যাপচার করার চেষ্টা করছি, যেটা আমি 2013-14 দেখাইছি, যেটা আমি কোভিড পিরিয়ডের কথা বলি এবং বর্তমান সময়ের কথা বলি। হ্যাঁ। তো আফগান ইকোনমি তো যেটা হয়েছে, ইকোনমি ওয়াজ ইন দ্য আপওয়ার্ড সুইং যখন আমেরিকানরা ছিল, যেহেতু আমেরিকানরা, ওদের জন্য 3-4 বিলিয়ন খরচ করা কোনো বড় বিষয় না। আফগানিস্তানের লোকাল ইকোনমি আছে না, একটা কৃষি আছে। আচ্ছা, অপিয়ামের বিষয়টা আমি একটু পরে আসতেছি। সো এটা সেটা আছে। এন্ড দেন তালেবানরা যে আসার সাথে সাথে 30% জিডিপি পড়ে গেল, ইনফ্লেশন হয়ে গেল 30%-এর কাছাকাছি, এবং তাদের আফগানি মুদ্রার মানও পতন হলো। দিস এটার পরে না, ইট টেক্স লিটল বিট অফ সিনসিয়ারিটি এবং ইনস্টিটিউশন এবং উৎসাহ থাকলে কিন্তু ইকোনমি বাউন্স করে। এইটাই ইকোনমির নিয়ম। হাউ ইট বাউন্স, পিপল বাউন্সেস ব্যাক। মানুষের যখন অবস্থা খারাপ হয়, দেয়ার আর সাম মেনি ফ্লো। যেমন আমি একটা উদাহরণ আমি দিই, বাংলাদেশের ইকোনমি নিয়ে আমার একটা উন্নয়ন বিভ্রমের কি আর্গুমেন্ট হচ্ছে, 2012-13 আমি বলছি যে একটা ওই সময় একটা কন্ট্রাকশন হয়েছে, যেটা দেখা যায়নি। এটা তার আগে কিন্তু এগিয়ে আমি যেটা বলছি, এর আগে 9-10 একটা হিউজ বুম ছিল ওই সময়, শেয়ার মার্কেট প্লাস রিয়েল এস্টেট দিয়ে ছিল। সো ফর্ডনে যখন ট্যাঙ্ক করলো ইকোনমিটা, ওই সময় বিএনপির আন্দোলন হচ্ছিল, তারপরে শেয়ার মার্কেট ক্র্যাশের প্রভাব, আমি লম্বা কথা উন্নয়ন বিভ্রমে বলছি। কিন্তু এরপরে যেটা হলো,
মানুষের যখন অবস্থা খারাপ হলো, পিপল স্টার্টেড গোয়িং আউট মোর। মহিলারা যারা সারা জীবনে বাইরে জানে, দে স্টার্টেড গোয়িং আউট। তারা যখন বাইরে চলে গেলো, তখন রেমিটেন্সটা বেড়ে গেল। সো এই ধরনের কিছু ন্যাচারাল কিছু ইকোনমির কিছু আম, ঘটনা ঘটে। আপনি যখনই ডাউন হয়ে যাবেন, হুম, ওই সাইড থেকে একটা আপ হবে। সো আফগানদের ক্ষেত্রেও তাই। তাদের যখন ডাউন হলো, দে হ্যাড টু গো আপ। মানে মানুষ যখন দেওয়ালে ঠিকে যায় তখন রিবাউন্ড করে, এটাও একটা ফ্যাক্টর। ঠিক তেমনি তালেবানরাও কিন্তু ইন এ ডিফারেন্ট সিনারিও তারা হয়তো এই ধরনের মেরিটোক্রেসি বা এই কি বলে এটা, সেন্ট্রাল ব্যাংক এভাবে চালানোর চেষ্টা করতো না। তারা হয়তো তাদের তাদের মতো করেই চালানোর একটা শরিয়ার নাম দিয়া, মানে যেগুলো হয় আর কি, টোটালিটারিয়ান সিস্টেম আপনি শরিয়ার নামে করেন, মার্কসিজমের নামে করেন, যে নামেই করেন, যখন চেক এন্ড ব্যালেন্স ছাড়া একটা অর্থনীতি, একটা একটা সিস্টেম তৈরি হয়, তখন সে কিন্তু ওই যে রুলার্স যারা আছে তাদের ব্যক্তিগত খামখেয়ালির মধ্যেই চলতে থাকে। ফাইনালি ওটাই দাঁড়ায়। তো যেহেতু আলটিমেটলি তারা তাদের মানে রিয়েলাইজ করছে যে তাদেরকে এখন মানে সার্টেন জিনিসকে, গতবারের ভুলগুলো করা যাবে না, সেটা থেকে তারা সেন্ট্রাল ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে এবং সেন্ট্রাল ব্যাংকের কথা মতো তারা মানে টাকাকে মানে তাদের আফগানিকে ইচ্ছা মতো ছাপায় নেই। অ্যান্ড দেন অ্যাকচুয়ালি একটা ইনসিকিউর কান্ট্রি ছিল প্রি 2021, যে সময়ে মনে করেন তালেবানরা সব জায়গায় হামলা করতেছে, এই করতেছে, সেই করতেছে, একটা যুদ্ধ পরিস্থিতি। তো কিন্তু যখন ইভেন তালেবানদের এই রিগ্রেসিভ শাসনামল, এবং এই রিগ্রেসিভ শাসনামলটার কথা কিন্তু আমাদেরকে একটু করে হলেও বলতে হবে। এই যে নারীদের উপরে তারা আগে ছিল বোধহয় ক্লাস 6, এখন কিন্তু 10 বছর করে দিচ্ছে। হ্যাঁ, আরো যে বিষয়গুলো আছে, এগুলো ইসলামের নামে করুক আর যেটার নামেই করুক, এগুলোর প্রতি আমাদের মানে ক্রিটিসিজমটা জারি রাখতে হবে। সো ওগুলোকে মাথায় রেখেই, ওগুলোকে আমলে নিয়ে আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে তারা দে হ্যাভ ট্রাইড টু কিপ দ্য ইকোনমি স্ট্রং। তারা রিয়েলাইজ করছে। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তাহলে চায়না গেল কই? যে আমরা যে শুনলাম যে আফগানের সাথে চায়নার ডিল হয়েছে, এত এত ইয়ে হলো, এইখানে চায়নার ভূমিকা কি বলেন? এবং এটা আমার ক্লোজিং, আমার এরপর আর তেমন কিছু বলার নাই। সো ইফ দ্যাট ইজ সো, আই ক্যান কনক্লুড মাই আর্গুমেন্ট এই জায়গায় গিয়ে, আফগান অ্যাজ এন ইকোনমি উইল গো ফরওয়ার্ড, একদম বাংলাদেশ অ্যাজ এন একদম ইকোনমি উইল ডিগ্রেস, বিকজ আফগানিস্তানের এই যে যে প্রজেক্ট গুলো এখন চায়নার সাথে হোক, যার সাথেই হোক, হ্যাঁ, তো এগুলো যখন হয়ে যাবে, এগুলোতে কিন্তু মানে 3, 4, 5, 6 বিলিয়ন ডলার আসা খুব ডিফিকাল্ট কিছু না। ওদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, ওদের ইয়েটা বাড়তে থাকবে, সারপ্লাস হতে থাকবে, দে আর গোইং টু গেট মোর ইনভেস্টমেন্ট। এবং এখানে দি আদার ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে, সাচ এ স্মল ইকোনমি, এই ইকোনমিতে একটা $500 মিলিয়ন ইনভেস্টমেন্ট ইজ এ ভেরি বিগ থিং। একটা $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট ইজ এ ভেরি বিগ থিং। বাংলাদেশে আপনি $1 বিলিয়ন, $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবেন, আমাদের সরকারি লোকজন, আওয়ামী লীগের পান্ডারা এবং অল্প কিছু কাজ টাজ করে ওরা $1 বিলিয়ন সাবার করে দিবে। একদম বাংলাদেশের রেলওয়েতেই গত 10 বছরে 55,000 কোটি টাকা, মানে $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট হচ্ছে। 10 বিলিয়ন তো না, না 50,000 কোটি টাকা তো আরো, $7 বিলিয়ন। 55 তো 5.5 বিলিয়ন ডলার। তো এখনকার হিসাবে, সরি, আমি এখন 86 দিয়ে ভাগ করি, আগের হিসাবে ভাগ করছি আর কি। ওই ক্যালেন্ডার ইয়ারে কত হিসাব, আমার ব্রেনে একটা হিসাব আছে, ওটা দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ করে 5 8 6 48, এখন $6.5 বিলিয়ন। সো ইটস রাফলি আফগানিস্তান 1 বছরের বাজেট। 1 বছরের বাজেট না, 1 বছরের টোটাল ব্যালেন্স অফ পেমেন্টের আপনার ইম্পোর্ট হোয়াটএভার। তো এই যে এই কারণেই ইটস এ ভেরি লো বেস। ইন এ লো বেস যখন ইয়েগুলো হবে, গোয়িং টু ইমপ্রুভ, বাট it still remains a highly poverty stricken country, still remains a very bad situation, human rights situation. Yes, it has improved. আমি নাম্বারস গুলো দেখছি, ইউএন এর রিপোর্ট গুলোতে অ্যারাউন্ড 1500 কে 1600 ইনসিডেন্ট ওরা রিপোর্টিং করেছে in a year of 1 year or so. আমি যাই না, আমার সাথে বাংলাদেশের সাথে কম্পারেবল হয়েছে, বাট আমি ওইদিকে আলোচনা নিতে চাই না। বাট ওভারঅল, সিন্স ইটস এ ভেরি লো বেস, সিন্স ইটস তালেবান যেটা
লার্নিং ফ্রম ইটস ওল্ড মিস্টেকস অ্যান্ড ইটস অ্যাডপ্টিং মডার্নিটি, যেটা আপনি বললেন, দে আর নট বিকামিং মডার্ন। অ্যান্ড দেন দেয়ার আর সাম লেফট ওভার ইনস্টিটিউশনস যেগুলোকে তারা নারিশ করতেছে, তারা ডিস্ট্রয় করতেছে না, যেটা শেখ হাসিনা করছে। হ্যাঁ, রাইট। অ্যান্ড দেন এই জায়গাগুলোতে দে উইল, আই ক্যান ক্লিয়ারলি সি একটা কম্পিটেন্ট টিম হাতে তাদের সেন্ট্রাল ব্যাংক পরিচালিত হচ্ছে। এবং ইফ ইউ লুক এট ক্রিকেট, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু দে আর ডুইং ওয়েল। হ্যাঁ, সো এই একটা দেশের ওই ছোট আস্তে আস্তে মানে লো বেস থেকে আগানোর সাইন গুলো ওখানে দেখা যায়। তারা একসময় কিন্তু কত 70 রানে আউট হয়ে যেত একটা দল, আজকে থেকে 7-8 বছর আগে বোধহয়। তো আম, সেই জায়গা থেকে ইউ ক্যান সি ইন 3 to 4 years টাইম, এটা তালেবানের হাতেই হোক, যার হাতেই হোক, এটা ইজ গোয়িং টু গো ফরওয়ার্ড। অ্যান্ড ইফ আই ক্লোজ মাই আলাপ, কামিং ব্যাক টু বাংলাদেশ, বা যেটা তালেবান করছে বাংলাদেশ করে না, এবং ওয়াই বাংলাদেশ ইজ রিগ্রেসিং, এবং আমি একটা যে থিওরি, আমার নিজস্ব একটা থিওরি আছে, পার্মানেন্ট ডিক্লাইন, এই পার্মানেন্ট ডিক্লাইন ঢুকে গেছে, ইজ এক্স্যাক্টলি, আমরা উই ক্যান লুক এট দ্যাট হচ্ছে টাকা ছাপানো উইদাউট এনি বেস। আপনার যে কোনো ধরনের ডলার বা অন্য কোনো কিছু ব্যাকিং ছাড়া এক্সটার্নাল এবং ইন্টারনাল ইমব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, আপনার স্থানীয় টাকা বেড়ে গেছে, আপনার ডলার কম, ফলে ডলারের উপরে বেশি ডিমান্ড করতেছে, মানুষ বলতেছে আমি আরো বেশি বিদেশে যাব, আমি আমার শুধুমাত্র লাক্সারি গুডস না, নর্মাল জিনিসের যে ডিমান্ড, এটার জন্যই আপনার ডলার মেডিকেল নাই। So, ইকুইপমেন্ট। তালেবানের মেডিকেল ইকুইপমেন্ট, আপনার এই যে মনে করেন আপনি যে চিকেন খাচ্ছেন, এই চিকেনের ফুডটা তো এই আপনার রাইস কেক তো না, এই যে আপনার সয়া কেক, এগুলো তো ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, চিনি টিনি, তেল, অংশ অংশ, ওগুলাই আমাদের যে ডিমান্ড আছে এটার জন্য পূরণ করার মতো ইয়ে নেই। সো ফলে ইকোনমিকে কন্ট্রাক্ট করতে দেওয়া দরকার ছিল, যেটা ওরা করতে দেয়নি। আই নট লুক এট দ্য ইন্টারেস্ট রেট অফ আফগানিস্তান, বিকজ ইন্টারেস্ট রেট ইজ এন ইম্পর্টেন্ট ইস্যু সেন্ট্রাল ব্যাংকের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে গিয়ে আমাকে দেখতে হবে ওটার কি অবস্থা। তো আমি এটা এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাংলাদেশ যেভাবে ইন্টারেস্ট রেটটা কমায় রেখে ইকোনমিটাকে ফুলতে দিচ্ছে এবং অলিগারদের সুবিধা করে দিচ্ছে, সেটা আফগানরা করেনি। ক্রিটিক্যালি গিয়ে কিন্তু এটা ইস্যু সেন্ট্রাল ব্যাংক ইজ নট ডুইং। এগেন, আমি সেন্ট্রাল ব্যাংকের ডেফিসিটটা যাই না, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ডেফিসিটটা যেখানেই যাক, আমি যতদূর ডেটা দেখছি, ইন্টারেস্টিংলি অনেক ডেটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, আমাকে 2021 এর ডেটা ম্যাক্সিমাম 21 পর্যন্ত পাইছে, আমি এখন পর্যন্ত পাইনি যে সরকারের খরচ মেটানোর জন্য টাকা ছাপাইতে হচ্ছে। এটা আমি আফগানিস্তানে দেখি নাই এখনো। And that for me is the key difference between আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংক, কি কারণে তাদের রুপি শক্তিশালী, এবং কি কারণে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক ডি পায় না, এফ পায়, এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মানে টাকার মান কমতেছে। অ্যান্ড লাস্ট থিং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, আমি যে এটা বলি যে কমপ্লিসেন্সি, যেটা আমি আর্গুমেন্টও বলছি, আর্জেন্টিনার পেরোনিজমের আর্গুমেন্টে বলছি, যে ওয়েন কমপ্লিসেন্সি সেট সিন, যেটা শেখ হাসিনা একদম মানুষের মধ্যে গেঁথে দিছে যে আমরা উন্নয়ন করাইতেছি, বাংলাদেশে এই হয়ে যাচ্ছে, সেটা সরকারি কর্মচারী একজনের সাথে কথা বলেন, তারা তো মানে বাংলাদেশের সবচেয়ে অদক্ষ সরকারি কর্মচারীও মনে করে যে তার লুটের কারণে দেশে উন্নতি হচ্ছে। এবং আই থিঙ্ক দেয়ার ওয়াজ এ গাই হু ওয়াজ আর্গুইং দিস, একটা ইউনিভার্সিটি প্রফেসর আর্গুমেন্টে দিচ্ছিল, বাট হি হ্যাড এ পয়েন্ট। আমি উনার আর্গুমেন্টটা শুনছি, উনাকে যে ক্রিটিসিজম করা হয়েছে, ক্রিটিসিজমটা ওয়াজ নট রাইট, বিকজ হি ওয়াজ সেইং দ্যাট তোমাদেরকে অল্টারনেটিভটা বুঝতে হবে, and what he was saying has a point, and then again এই পয়েন্টটা যে রাইট না, এইটা তার আর্গুমেন্ট আমি পাই নাই, and that's what frustrates me, যে কারণে আমি তাকে গুলেবল মনে করি, বিকজ আমি আমার কাছে মনে করি যে এইটা কিন্তু অধিকাংশ সরকারি কর্মচারী মনে করে। সো বাংলাদেশের এলিস্ট এবং আমাদের এই স্বচ্ছন্দ ক্লাস, দে হ্যাড দিস কমপ্লিসেন্সি, যে আমরা আগাই যাচ্ছি, অমুক হচ্ছি, and এইটা ইজ কোর রিজন অফ আওয়ার ডাউনফল, যেটা তালেবানদের ছিল না। দে হ্যাড বিন ক্রিটিসাইজ, তাদের গ্লোবাল পারিয়া, তারা আমেরিকা তার $9.5 বিলিয়ন আটকাই দিচ্ছে, তার টাকা ছাপানোর সুযোগ নাই, and then they had to